আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আজ অনেক দিন পর আপনাদের সামনে দুটি কথা বলতে এসেছি। দীর্ঘদিন পর্যন্ত আমি কোনো ভিডিও বানাইনি। অনেক অনুরোধ উপরোধের পরে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিভিন্নজন বিভিন্নভাবে আমাকে বারবার বলছিলেন যে আপনি ইরান যুদ্ধ নিয়ে, ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ নিয়ে কিছু কথা বলেন। ভাবলাম যে এই বিষয়ে কিছু কথা বলা দরকার। সেই চেতনা থেকে, সেই অনুভূতি থেকে অনেকদিন পরে আপনাদের সামনে একটি জনগুরুত্বপূর্ণ বিধায় আবারও উপস্থিত হয়েছি। সম্মানিত সুধী দর্শক, আজ যুদ্ধের এতদিন পরে এসে আমি আমার যে উপলব্ধিটি, আমার যে মূল্যায়নটি, সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইরানের উপর, এবং এটি অপ্রতিরোধ্য বলা যায়। কিন্তু একতরফাই বিমান হামলা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে ইরানের কোনো বিমান শক্তি নেই, বিমান বাহিনী নেই বললেই চলে। কোনো বিমান বাহিনী আমরা দেখতে পাচ্ছি না। তার কি কারণ? এই বিষয়ে জানার আগে, এই বিষয়ে বলার আগে, বুঝার আগে আমি আরেকটি বিষয় ব্যাপকভাবে বিষয়টি আপনাদের সামনে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা জানেন যে মুসলিম বিশ্বে আমি কয়েকটি দেশের নাম বলবো, যে প্রভাবশালী দেশ, বড় দেশ। অন্যদের কথা আমি এখন বলার এত দীর্ঘ সময় নেই, বলতে পারবো না। তবে আমি যেই বড় দেশগুলোর নাম বলছি, তাদের বিমান বাহিনী সম্পর্কে আজকে আমি একটি কথা বলবো। তাদের বিমান বাহিনীটা আসলে কাদের? মুসলিম বিশ্বের সবচেয়ে ভালো পারফরমেন্সদার বিমান বাহিনী হচ্ছে পাকিস্তানের। সৌদি আরবিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, আলজেরিয়া আছে, মালয়েশিয়া আছে, তারপর আপনার মিশর, তুর্কি, তারপরে ওদিকে মরক্কো আছে। এভাবে কিছু দেশ আছে। কিন্তু দেখা যাচ্ছে যে এদের কারোরই নিজস্ব বিমান না। এগুলো কেউ বিমান বানাইতে পারে না, জেট ফাইটার বানাইতে পারে না। এগুলি সব ক্রয় করা। সৌদি আরবিয়া বলেন, ইউনাইটেড আরব আমিরাত বলেন, এবং পাকিস্তানের কথা বলেন। পাকিস্তানকে নিয়ে আমি আপনাদের কথা এখানে একটি বিষয় বলতে চাই। যেহেতু পাকিস্তানের নামটা আমি সর্বপ্রথমে বলেছি, যে পাকিস্তান বিমান বাহিনী অত্যন্ত স্ট্রং, অত্যন্ত সম্মান ও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত। পাকিস্তানের বিমান বাহিনীর মেরুদণ্ড বলা হয় F-16 জেট ফাইটার, যেটা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। এছাড়াও একটু ব্যতিক্রম আছে, যে পাকিস্তানের বিমান বাহিনীর জেফ থান্ডার 17 ব্লক 3 যে বিমানটি পাকিস্তান বানিয়েছে, এটি আসলে পাকিস্তানের একা বানানো নয়। এটি চীনের সাথে যৌথ উদ্যোগে তৈরি একটি জেট ফাইটার, তাও অত্যন্ত মানসম্মত বিমান জেট ফাইটার। ভারতের সাথে যুদ্ধের ক্ষেত্রে এই বিমানটি ভালো পারফরমেন্স দেখিয়েছে। এছাড়া মিশর বিমান বাহিনীও একই। মিশর বিমান বাহিনীতে 250 F-16 জঙ্গি বিমান, F-15 এই জাতীয় যে বিমানগুলো, সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের। সৌদি আরবের কথা বলুন। সৌদি আরবের বিমান বাহিনীতে যে অত্যন্ত উঁচু মানের দামি দামি জঙ্গি বিমান, অর্থাৎ জেট ফাইটার আছে,
F-16, F-15, F-17, F-18, এই যে বিমানগুলো সৌদি আরব আছে সবগুলি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করা। তদুপরি তুর্কির কথা বলেন, তুর্কির সবচেয়ে বড় বিমানবহর, যেটা পাকিস্তানের পরেই, কিন্তু F-16 বহর দিক থেকে পাকিস্তান থেকে বড় বহর হলো যে তুর্কির প্রায় 250-র উপরে F-16 জঙ্গি বিমান আছে, সবগুলি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করা। এবং পরে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুর্কি প্রযুক্তি নিয়ে নিজেরা নিজের দেশে এগুলি বানায়। কিন্তু এখনো পর্যন্ত ইন্দোনেশিয়ার কথা বলে, ইন্দোনেশিয়া একই, এখনো পর্যন্ত এই দেশগুলো কেউই নিজেদের কোনো জেট ফাইটার বানাবার মতো কোনো প্রযুক্তি জ্ঞান অর্জন করতে পারেনি, চেষ্টাও হয়তো করেনি। আর আমার দেশ বাংলাদেশের কথা বাদ দিয়ে দিলাম, বাংলাদেশ তো সেটা আপনারাই মূল্যায়ন করবেন। এখন ইরানের ক্ষেত্রে তাই বিষয়টা ফুটে উঠেছে। ইরানের জেট ফাইটার বলতেই একেবারে নাই বলা যায়। জেট ফাইটার না থাকার কারণে ইরান ইসরায়েলে বা মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে বা নির্দিষ্ট লক্ষ্যস্থলে জেট বিমান দিয়ে আঘাত আনতে পারছে না। এবং নিজ দেশের ভিতরেও যে শত শত বিমান দিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা করছে প্রতিনিয়ত, এই বিমানগুলোকে ধাওয়া করার জন্য কোনো বিমান নেই। ইরান শুধু টিকে আছে ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন বহর বিমান, শক্তভাবে অত্যন্ত শক্তিশালী বহর তৈরি করতে পেরেছে। এই দুটো জিনিসের বলেই ইরান এখনো পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আক্রমণের প্রতি উত্তরে প্রতি আক্রমণ করতে পারছে। এই দুটো না থাকলে ইরান আসলে ইরানের আর দাঁড়িয়ে থাকার মতো কিছুই ছিল না। কিন্তু কথা হচ্ছে ইরানের কেন জেট ফাইটার নেই? দীর্ঘ সময় পর্যন্ত ইরানকে যেভাবে অবরোধ আরোপ করে রাখা হয়েছিল, এই অবরোধের কারণে ইরান বিমান বাহিনী করতে পারেনি। এর মাঝে তারা ক্ষেপণাস্ত্র ডেভেলপমেন্টের দিকে মনোযোগ দিয়েছে। যথেষ্ট ক্ষেপণাস্ত্রের দিক থেকে বিশ্বের শীর্ষস্থানীয় পর্যায়ে পৌঁছে গেছে ইরান। সে ক্ষেপণাস্ত্র দিয়েই মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর মধ্যে অন্তত 27টি ঘাঁটিকে গুঁড়িয়ে দিতে সমর্থ হয়েছে। এবং ইরাকের মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিতে সমর্থ হয়েছে। ইসরায়েলকে হিট করতে সমর্থ হচ্ছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে। কিন্তু এখন জেট ফাইটার না থাকলে নিজ দেশের ভিতরে আক্রমণকারী ফাইটার জেটগুলিকে হয়তো মোকাবেলা করা যায় না। এইটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে ইরানের উন্নত ধরনের কোনো এয়ার ডিফেন্স নেই। একটি দেশের যদি উন্নত এয়ার ডিফেন্স না থাকে, তাহলে বহিঃশক্তির জেট বিমানকে গুলি করে ভূপাতিত করার কোনো পথ নেই। বহিঃশক্তির বিমানকে গুলি করে ভূপাতিত করার জন্যে দুটি হাতিয়ার প্রধানত বিশ্বে বিবেচিত। একটি হচ্ছে অ্যান্টি জেট ফাইটার, আরেকটা হচ্ছে এয়ার ডিফেন্স। দুর্ভাগ্যবশত ইরানের কোনোটি ভালো নেই। এটা একটা বড় দুর্ভাগ্য। এই গ্যাপটার কারণে ইরানে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে বলতে গেলে বিনা বাধায় বম্বিং চালিয়ে যাচ্ছে। এই বম্বিংটা এত ভয়াবহ, ইরানের বড় বড় সমস্ত অবকাঠামো, অর্থাৎ যে সকল ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, বিশেষ করে পেট্রোল নির্ভর, তারপর বিমানবন্দর, সামরিক স্থাপনা, তারপর বিভিন্ন ইউনিভার্সিটি, এই পর্যন্ত ইরানের প্রায় 40টি ইউনিভার্সিটিতে বিমান হামলা করা হয়েছে। এর মাঝে বিশ্ব র্যাঙ্কিংয়ে আপনার 200 আগে
কয়েকটি ইউনিভার্সিটি আছে। তার মধ্যে ইরানের একটি বিশ্ববিখ্যাত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এই বিশ্ববিদ্যালয়টির মধ্যে ভয়াবহ হামলা চালিয়েছে। এইতে আমার হালাকু খানের বাগদাদ আক্রমণের কথা মনে পড়ে যায়। হালাকু খান যেমন বাগদাদ আক্রমণ করে জ্ঞান ভাণ্ডারকে ধ্বংস করে দিয়েছিল, তদ্রূপভাবে ইসরায়েল এবং আমেরিকাও ইরানের জ্ঞান ভাণ্ডারকে ধ্বংস করে দিতে চাচ্ছে। আজ আমি যখন এই ভিডিওটি করছি, ইরানে ভয়াবহ বিমান হামলা চলছে, বম্বিং চলছে। ইরানের পারস্য উপসাগর দিয়ে মাঝে খার্ক নামে একটি দ্বীপ আছে। ওই দ্বীপটিতে ইরান তার জ্বালানি ভাণ্ডারের মজুদ গড়ে তুলেছে এবং সেখান থেকে ইরানের প্রায় 70-90 বেশি তেল প্রসেস করে বাইরে রপ্তানি করা হয়। এবং ইরানের রেলওয়ে তো হামলা করা হয়েছে। গতকাল ইরানের সবচেয়ে উঁচু এবং বৃহৎ ব্রিজ ভেঙে দেওয়া হয়েছে। এভাবে এই কাজগুলো তারা করছে। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে পশু জবাই করার পরে গাদায় তুলে যেমন কোপানো হয়, ঠিক এমন অবস্থা। আরব দেশগুলোর একই অবস্থা, বলতে গেলে সমস্ত মুসলিম দুনিয়ার এই অবস্থা। তো যা হোক, কথাগুলো এই কারণে বললাম যে স্ট্রং এয়ার ডিফেন্স এবং বিমান প্রতিরক্ষা বাহিনী যদি না থাকে, তাহলে কি অবস্থা তা তো দেখতেই পাচ্ছেন। আর সর্বসাকুল্যে যে কথাটা বলতে চাই সেটা হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুদ্ধের যে ধরন, প্রকৃতি, সেটা অনেকটাই পাল্টে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে প্রমাণিত হয়েছে বিশ্বের যে সকল দেশগুলোর কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, তারাই শুধু যুদ্ধ করতে পারবে সর্বসাকুল্যে, সর্বশেষ পর্যন্ত। যাদের কাছে এই হাতিয়ারটি নেই, তারা আসলে যুদ্ধে যাওয়া কতটুকু বুদ্ধিমানের কাজ, সেটা আমরা ইরান এবং আমেরিকা ইসরায়েলের যুদ্ধের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এবং পরিশেষে এটার ফলাফল কি হয় সবাই দেখতে পাবেন। এই বিশ্লেষণ রেখে, এই মন্তব্য রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।